আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজির ফার্স্ট পেপারের স্পেশাল ক্লাস নিয়ে। আজকে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের একবারে প্রথম লেকচার নিয়ে উপস্থিত। আর আমরা এই ইংরেজি ফার্স্ট পেপারের জার্নিতে আমরা ইংরেজিকে সহজে বোঝার জন্য একটা স্পেশাল বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে, এটা হচ্ছে আমাদের মেইন বই, ইংরেজি ফার্স্ট পেপারের মেইন বুক। তো আমরা আলোচনার শুরুতে তোমাদেরকে কিছু কথা বলি। ইংলিশ নিয়ে আমাদের কিন্তু অনেকেরই ভয় কাজ করে বা অনেকে আমরা টেনশন থাকি। আসলে ইংলিশটা আমাদের কাছে এতটা টেনশনের কারণ কি? ইংলিশটা আমরা আসলে বুঝি না, এই জন্য ইংলিশটা পড়ার নিয়ম আমি তোমাকে বলি, তারপর তুমি ইংলিশ পড়াটা দেখবা কতটা সহজ। আমরা আসলে বাংলা ভাষায় কথা বলি, বাংলাটা বুঝি বেশি, এজন্য বাংলায় যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু ইংরেজি তো আমাদের মাতৃভাষা না। এই জন্য ইংরেজি আমাদের পড়তেও ভালো লাগে না, লিখতেও ভালো লাগে না, মুখস্থ হয় না তেমন। তো এটা প্যারাময় বিষয়। তো এখন কথা হচ্ছে ইংলিশটাকে বাংলার মতো সহজে উপস্থাপন করার বা সহজে শেখার উপায় হচ্ছে ইংরেজির অর্থগুলো বোঝা, ইংরেজির প্রতিটা ওয়ার্ডের মিনিংটা বোঝা এবং নিজে থেকে ইংরেজিটাকে লিখতে পারা, কোন একটা বাংলা অর্থকে ইংরেজিতে রূপান্তর করতে পারা। এটা হচ্ছে ইংরেজি শেখার মূল রহস্য। তো আমি এই কথাগুলো বিগত অনেক বছর আগে, অনেক বছর বলে বারবার বলতেছি, তো তোমরা খেয়াল রাখবা। তো আমাদের যদি ইংরেজি মাতৃভাষা হইতো, আমরা কিন্তু ইংরেজিতে কোনো প্যারা খাইতাম না, যে কোনো সময় ইংরেজি লিখতে পারতাম। প্যাসেজ বলো, অ্যাপ্লিকেশন বলো, কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ বলো, তারপর হচ্ছে যাই বলো না কেন, আমাদের কিন্তু এত কিছু মুখস্থ করতে হতো না। আমাদের যদি আমি বলতো কেউ তোমাকে, তুমি একটা প্যারাগ্রাফ লেখো, মানে ভাব সম্প্রসারণ যেটাকে আমি বাংলায় বলি, তুমি লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা বাংলায়। কারণ কি, তোমার বাংলা ভাষাটা আয়ত্ত আছে, বাংলা ভাষার যে কোনো কিছু একটা টপিক নিয়ে আলোচনা করে লিখতে পারবা খুব ইজিলি। কিন্তু সমস্যা হচ্ছে যদি কেউ বলা হয় সেই ভাব সম্প্রসারণটা ইংরেজিতে লেখো, তো শেষ, পারবা না। কিন্তু কেন পারবা না? কারণ আমরা তো ইংরেজি পারি না, ইংরেজি তো আমাদের মাতৃভাষা না। তো এখন কথা হচ্ছে ইংরেজি তো একদিনে শেখা যায় না, ইংরেজি শিখতে হয় লাগাতার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তো এই জন্য হ্যাঁ, খুশি হয়েছে, থ্যাংক ইউ। তার কথা হচ্ছে ইংরেজি আমাদের পড়ার নিয়মটা হচ্ছে আমাদের অবশ্যই ডিকশনারি লাগবে। সবার মোবাইলে একটা ডিকশনারি অ্যাপটা ইনস্টল করে নিবা। আর ইংরেজি পড়ার জন্য তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড মিনিং মানে শব্দ অর্থ এবং কি সমার্থক, সিনোনিম জানতে হবে এবং কি বিপরীত শব্দ অ্যান্টোনিম জানতে হবে। আমি তোমাদের কিন্তু দৈনিক 5টা করে শব্দের অর্থর প্রোগ্রাম নিয়েছিলাম, শব্দ দিতাম, অর্থ দিতাম, সিনোনিম দিতাম, অ্যান্টোনিম দিতাম। এই প্রোগ্রামটা একটু ব্যস্ত কারণে অফ হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো এটা ধারাবাহিক রাখার জন্য, যাতে করে তোমরা ইংরেজি ভালো করে শিখতে পারো। তো যাই হোক, এখন তোমাদেরকে বলি একটা কথা, ইংরেজি শেখার জন্য তোমাকে প্রথম কাজ ডিকশনারিটা লাগবে। যার মোবাইলে ডিকশনারি অ্যাপটা ইনস্টল করা নাই, আজকে রাতে ইনস্টল করে রাখো। যে কোনো সময় যখন ইংরেজি পড়তে বসবা, একটা ওয়ার্ড দেখবা, এই ওয়ার্ডটা তুমি পারো না, লগে লগে ডিকশনারিতে সার্চ করবা এবং যখনই পেয়ে যাবা লগে লগে খাতায় লিখে রাখবা। প্রয়োজনে বইয়ের ওই জায়গাতে লিখে রাখবা। খাতায় লিখলে তো থাকবে না, বইয়ের ওই লাইনের মধ্যে লিখে রাখবা যে এটার ওয়ার্ড এটা। তাহলে দেখা যাবে ইংরেজি যখন পড়বা, তোমার পরবর্তীতে রিভিশন করার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর ভুলবা না। তো সবাইকে বলতেছি, ইংরেজি পড়ার মূল যে টিপস বুঝতে পারছো কিনা, বাংলা অর্থ বুঝে বুঝে ইংরেজি পড়তে হবে। এটা আমাকে জানাও সবাই কি কথাটা বুঝতে পারলা কিনা। জি স্যার, বুঝছি স্যার। তো এখন আমার আলাদা খাতাই আছে স্যার। ও আচ্ছা, দেখছো, থ্যাংক ইউ। ওই যে সোহান আবার আলাদা খাতা আছে ইংরেজি শেখার জন্য। এখন এটাই হচ্ছে মূল বিষয়। আমরা আসলে এই যে ক্লাস 6, 7, 8, 9, 10 পর্যন্ত যে এই যে এতদিন ইংরেজি শিখছি না, এগুলো সব হচ্ছে মুখস্থ করছে। আসলে এখন আর মুখস্থ না, কারণ ইন্টারে তোমার কিছু লিখতে গেলে নিজে থেকে কিছু বানান লিখতে হয়। সব কিছু রুলস দিয়ে হয় না, সব কিছু মুখস্থ দিয়ে হয় না। আর মুখস্থ থাকবে কতক্ষণ বলো? কত প্যাসেজ পড়বা, কত অ্যাপ্লিকেশন, কত লেটার, কত হাবি জাবি, এত কিছু কি মুখস্থ থাকে না। তো নিজের যে মাতৃভাষা সেই বাংলা ভাষায় তুমি যদি কিছু লিখতে পারো, অবশ্যই তুমি ইংলিশও পারবা। তবে এটা চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তো এই জন্যই যদি পারো আর কি, প্রত্যেক দিন কমপক্ষে 5টা করে শব্দের অর্থ লিখবা। আমি তোমাদের কিন্তু লিখাইছিলাম এইচডব্লিউতে। তো নিজ দায়িত্বে যে কোনো একটা প্যাসেজ খুলে 5টা ওয়ার্ড লিখবা, মুখস্থ করবা, মুখস্থ করবা, লিখবা। এভাবে যদি তুমি মাসে 30 দিন করো, দেখবা তুমি ইংলিশে একদম পাকাপাকুত হয়ে গেছো। তোমাকে ইংলিশে কেউ করতে পারবে না, বা ইংলিশ নিয়ে প্যারা খেতে হবে না। এটা হচ্ছে মূল রহস্য। তো যাই আমি শুরু করি। হ্যাঁ, ইংরেজি ফার্স্ট পেপারের আমাদের যে নতুন বইটা, আমাদের নতুন শিক্ষাবর্ষে আর কি, 27-26 শিক্ষাবর্ষে বা 25-26 শিক্ষাবর্ষে আমাদের কিন্তু প্যাসেজগুলো নতুন আসছে। হ্যাঁ, অনেকগুলো প্যাসেজ নতুন আসছে, ইউনিট নতুন আসছে, প্যাসেজ নতুন আসছে, অনেক কিছুই নতুন। আবার কিছু কিছু আগের গুলাও আছে, মিলে ঝিলে করা হয়েছে। এখন আমি তোমাকে বলি, ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে আমার কিন্তু প্যাসেজটাই হচ্ছে মেইন।
ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে যেমন গ্রামারটা মেন, 12টা গ্রামার পারলে ইংরেজি সেকেন্ড পেপারে A+ পাওয়া কোনো ব্যাপারই না। আমি তোমাদের টিপস বলতেছি A+ পাওয়ার টিপসটা কি। ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে A+ পাওয়ার টিপস হচ্ছে যে মডেল, প্যাসেজ এগুলো ভালো করে আয়ত্ত করতে পারা। তাহলে দেখবা যে এখান থেকে তুমি অনেকটা ভালো নাম্বার পাচ্ছ। আর অবশ্যই তোমার রিটেন বার তো আছে, সেগুলো তো লিখবা। কিন্তু কথা হচ্ছে তুমি যদি এই প্যাসেজটা যদি ভালো করে না পারো, প্যাসেজ থেকে শব্দের অর্থ টিকচিনের মতো, এবার হচ্ছে ইংরেজি যে উত্তরগুলো, প্রশ্ন উত্তরগুলো, তারপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ, তারপর আরও অনেক কিছু আছে হাবিজাবি। তো এত কিছু যদি তুমি এই প্যাসেজটাই না পড়োতে পারবা না। তো দেখা যায় এই যে ফার্স্ট পেপারে A+ পাওয়ার টেকনিক হচ্ছে প্যাসেজগুলো সম্পর্কে ধারণা রাখা। কোন প্যাসেজে কোন কথা বলছে, কোন প্যাসেজের সামর্থ্য কী, কোন প্যাসেজ কোন কাহিনী নিয়ে কথা বলছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রতিটা প্যাসেজে কিন্তু এক একটা ইউনিটি থাকে, মানে এক একটা আলাদা আলাদা পার্ট থাকে, এই গল্প ওই গল্প ওই গল্প মিলে থাকে। তো আমাদের কি করতে হবে, ফার্স্ট পেপারে A+ পাওয়ার জন্য প্রত্যেকটা প্যাসেজের বঙ্গ অনুবাদ পড়তে হবে, প্যাসেজটা বুঝতে হবে। তো কি বললাম খেয়াল রাখো, প্রতিটা প্যাসেজ কিন্তু আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আমি বলি একবার প্রথমে শুরু করো, বুঝছো, একবারে ইউনিট 1। তো যেটা বলতেছিলাম, যেহেতু ফার্স্ট ক্লাস আজকে, তো প্রত্যেকটা প্যাসেজের একবারে অর্থ বুঝে প্যাসেজের মধ্যে কি বলছে তুমি বাংলাটাই মুখস্থ করো, ইংলিশটা যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই। তুমি যদি এই প্যাসেজের মধ্যে কি বলছে এই ঘটনাগুলো বাংলায় মনে রাখতে পারো তাইলেই চলবে, তোমাকে ইংলিশে মনে রাখতে হবে না। তুমি যখন বাংলায় মনে রাখতে পারবা না, তুমি নিজে থেকে ইংলিশটা লিখতে পারবা, যখন তুমি ইংলিশ লেখার অভিজ্ঞতা অর্জন করতে পারবা। তো এতগুলো স্টোরি তো আসলে মুখস্থ করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 8 বানাম ভুল হইছে, EI। দেখা যান হ্যাঁ, কি বললো সাইমা, বুঝি নাই। স্যার আপনি একটা নিয়ম দেখা যান না, যেন লিখতে পারি সহজে। আসলে আমার ওই নিয়ম আমি নিজে এখনো বের করতে পারি না, জানিও না। আচ্ছা, এখানে ইউনিট 8 কি বানাম ভুল হয়েছে, কোথায় ভুল? EIGST, EIGST ঠিকই তো আছে নাজনীন, 8 বানাম তো ঠিক আছে। রিলেশনশিপ বানান ভুল না, রিলেশনশিপ বানাম ভুল, রিলেশন আর কি স্যার, TI TI হবে। ও থ্যাংক ইউ সো মাচ, মাশা তোমাদের চোখ তো ভালো ইউজে। হ্যাঁ, রিলেশনশিপ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে, যাই হোক ভুল থাকতেই পারে, এখন কথা হচ্ছে প্রতিটা প্যাসেজেরই আমাদের ওই গল্পটা বাংলায় মনে রাখবা। তো এখন এই বাংলায় মনে রাখার জন্য তো আমাদের একটা স্পেশাল বই লাগবে, যে বইটা আমি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে। তো এই বইটা তো আমি যেই ইয়াতে পড়াই, আমার ছোট বোন সোহান কি বলা, রিলেশনে গিয়ে আটকে গেছে, আরে হ্যাঁ, যাই হোক মজাদার বিষয়। হ্যাঁ, হইতে পারে যে লিখছিল উনি হয়তো বা টাইপিং করার সময় তার হয়তো বা সামথিং সামথিং কারোর সাথে হয়তো বা মন মালিন্য হয়েছে, এই জন্য আর কি আই দিতে ভুলে গেছে। যাই হোক, দুষ্টামি করলাম আর কি। তো এখন বলি, এখন এই ইংরেজির সবগুলো প্যাসেজের বঙ্গ অনুবাদটা মনে রাখার একটা সুন্দর বই বের হয়েছে, এটা তোমরা কিনতে পারো। এটা আমার কাছে আছে এখন বর্তমানে, আমি তোমাদের দেখাই, যাদের কাছে নাই কিনে নিও আর কি। হ্যাঁ, নতুন যারা আসো, এটা হচ্ছে সেই স্পেশাল বই HSC টেক্সট অ্যানালাইসিস। হ্যাঁ, পুরো ফার্স্ট পেপারে যতগুলো গদ্য আছে বা যতগুলো ইউনিট আছে প্যাসেজ আকারে সবের বাংলানুবাদ সহ লেখা আছে, খুবই সুন্দর। আর এটা কিন্তু পড়লে তোমার কাছে মনে হবে তোমার স্যার ম্যাডাম তোমার সামনে বসে আছে, কেন লেখা আছে এই বইয়ের প্রতিটি লাইন ভেঙে ভেঙে অনুবাদ করে দেওয়া শিক্ষক যে পড়েন। হ্যাঁ, কি বললা বলো তো? হ্যাঁ, দেখাবো আজকে, আমি এটা দিয়ে পড়াবো, খেয়াল করো। এই বইটার হ্যাঁ পাওয়া যাবে। এই বইটা হচ্ছে হিমালয় প্রকাশনী, বুঝছো, তুমি জাস্ট লিখবা, গুগলে সার্চ করে লিখবা হিমালয় প্রকাশনী ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বুক, তারপর সেখান থেকে অর্ডার করবা। প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা, বেশি না। হ্যাঁ, আমি বলতেছি এই আমার ছোট বোন তো ইয়াতে পড়ে, যে কোচিংয়ে পড়ে সেই কোচিং থেকে গিফট করা হয়েছে, সাবিনার নাম ওর, HSC 27 ব্যাচ, হাত উত্তেজিত 27 ব্যাচ। হ্যাঁ, আচ্ছা, তো এখন ওই এই বইটা নিছে আর কি, পাইছে গিফট, তো আমি এটা দিলাম আর কি, তোমাদের আনলাম দেখানোর জন্য। তো এখন এই যে হিমালয় প্রকাশনী যে বইটা ফার্স্ট পেপারের জন্য চমৎকার করছে, প্রতিটা প্যাসেজ আমি দেখাচ্ছি, সূচিপত্র দেখালেই বুঝবা। তোমার টেক্সট বইয়ে যতগুলো প্যাসেজ আছে না, ইউনিট 1 থেকে শুরু করে একবারে যতগুলো ইউনিট আছে একবারে পুরো ইয়া পর্যন্ত দেওয়া আছে, বুঝছো, ওই যে তোমার ওই যে পোম, তারপর হচ্ছে ড্রামা, এগুলো সব দেওয়া আছে, এতটা সুন্দর করছে। এটা পিডিএফ না, এটা পিডিএফ নয়, এটা আসলে তো তোমার
প্রাইস কিনতে হয়, তো ওরকমভাবে পিডিএফ নাই। তো যাই হোক, এটা হচ্ছে সেই হিসাবটা যে প্রতিটা ইউনিটের গল্পগুলো লেখা আছে, অর্থ সহ লেখা আছে। শুধু এটা না, এখানে তোমার ভেতরের যেই ইয়াগুলো আছে আমি তোমাকে টেক্সট বই থেকে দেখাচ্ছি। টেক্সট বুকের মধ্যে যখন দাবা দেখি আমি, হ্যাঁ, কি করা যায়। টেক্সট বুকে যখন তুমি গল্পটা পড়বা, আমি দেখাই, ইউনিট 1-এর যে গল্পটা পড়বা, পড়ার পরে কিন্তু এই যে তোমার পিছনের দিকে ইয়ে আছে কিছু, এই যে সি ডি, তারপর হচ্ছে গিয়ে ই, এগুলো কিছু কিন্তু গ্যাপ ফিলিং এর মতো আছে, এগুলো উত্তর দেওয়া আছে, এই যে এগুলো। হ্যাঁ, এটা কিনতে পাওয়া যায়, এটা অনলাইনে কিনতে পাওয়া যাবে। এগুলো সব দেওয়া আছে, মানে একটা পুরো ইউনিটে, বলি একটা পুরো ইউনিটে যা যা থাকে অর্থ সহ দেওয়া আছে, এবং পিছনে যা যা আছে সবই দেওয়া আছে। জাস্ট তুমি পড়লে অবাক হবা, যত সুন্দর বই একটা তৈরি করছে। তো যাই হোক, আমি তোমাদের বললাম, এখন তোমরা যদি বইটা চাও অনলাইন থেকে অর্ডার করে নিও। জাস্ট লিখবা, সার্চ করবা হিমালয় প্রকাশনী ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বুক, তারপর অর্ডার করে নিবা। প্রাইস হচ্ছে 200 টাকা, হোম ডেলিভারি দিয়ে যাবে তোমাকে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এই বইটা খুবই চমৎকার, দুর্দান্ত। আমি তোমাদের আজকে পড়ালেই তোমরা বুঝবা, মানে অনেকটা ওয়াও হয়ে যাবা, এত সুন্দর বইটা। আচ্ছা বলো, বই নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, আদারওয়াইজ আমরা পড়া শুরু করি। স্যার দেখান না বইটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাবো, আমি এখনই দেখাবো, একটু ওয়েট। আচ্ছা সোহান মনে দেখাইছো, একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আমি বই দেখাবো, বই থেকেই পড়াবো, কোনো সমস্যা নেই। রিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যাচ্ছি। সোহান একটা ছবি দেখাইছো, আমি দেখি সোহানের ছবিটা কি ছিল, একটু ওয়েট করো। ও আচ্ছা, হ্যাঁ, যারা সায়েন্সে আছো হিমালয় প্রকাশনী, এটা অনেক সুন্দর বই। হ্যাঁ, সায়েন্সে যারা আছো সায়েন্সের ক্লাসে দেখাবো না, হিমালয় থেকে আরেকটা বই আছে, এই যে হিমালয় গাণিতিক সূত্র, এটা খুবই চমৎকার, ওয়াও, চমৎকার বই। এটা আমি সায়েন্সের ক্লাসে দেখাবো না। হ্যাঁ, হিমালয় প্রকাশনীর বইগুলো অনেক দুর্দান্ত করে। ওকে, তাহলে শুরু করলাম। হ্যাঁ, আমাদের এই হচ্ছে শুরুর গল্প। দেখো আমি শুরু করতেছি, এটা হচ্ছে মেইন পার্ট। ইউনিট 1 লেসন 1, নাম আছে কি এডুকেশন অ্যান্ড লাইফ, শিক্ষা ও জীবন। এখানে একটা তোতা পাখির গল্প লেখা আছে, দ্য প্যারটস টেইল, তোতা পাখির গল্প। তো এতে লেখা আছে, এতে কি লেখা আছে, এতে লেখা আছে যা, এখানে ইংরেজি ওয়ার্ড লেখা আছে এবং লগে লগে বাংলাও লেখা আছে। হ্যাঁ বলি, এটা অনলাইন থেকেই নেওয়া যাবে, অনলাইন থেকে নিতে হবে, লাইব্রেরিতে পাইতে পারো, নিকটস্থ লাইব্রেরিতে গেলে পাইতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রিফা তো বলতেছে, হ্যাঁ রিফা তো বলতেছে ওরও মেবি ইয়া পাইছে যে স্যার এই বইটা দেখেছি স্যার, আমাদের কলেজের অনেক স্টুডেন্ট, তারপর হচ্ছে কি যে কোচিং থেকে গিফট পাইছে। হ্যাঁ হ্যাঁ, আসলে বইটা অনেক সুন্দর। হ্যাঁ, হিমালয় প্রকাশনীর বইগুলো অনেক সুন্দর। হিমালয় প্রকাশনীর যে সায়েন্সের বই, তারপর হচ্ছে কি ইংরেজি বই, আর অনেক বই আছে, হিমালয় প্রকাশনীর বইগুলো অনেক সুন্দর, তোমরা কিনতে পারো। তো আমি দেখাই, শোনো, আমাদের ইউনিট 1-এর মধ্যে এতে লেখা আছে অনেক কিছু। আসলে এ তো আসলে মেন গল্প না, মেন গল্প হচ্ছে এখান থেকে শুরু, যে দ্য প্যারট টেলস, রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে শুরু। এখানে আসলে আমাদের কিছু কথা লেখা আছে আর কি, এই প্যাসেজ সম্পর্কে কি কি বিষয় এখানে লেখা আছে, কিছু কিছু তোমার প্রশ্ন লেখা আছে, ইউ ফ্রেন্ড, মানে কিছু কিছু ডায়লগের মতো লেখা আছে, এটা আর কি। তো মেন গল্প হচ্ছে বি দিয়ে শুরু, যে বি, হেয়ার ইজ শর্ট স্টোরি অন এডুকেশন। এখানে শিক্ষার উপর একটি ছোট গল্প বর্ণনা হলো। তাই বলতেছে রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফ্লো, গল্পটি পড়ো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমাদের আসলে এই গল্পটা পড়তে হবে, গল্পটা কিন্তু অনেক বড়। আমি তোমাদের দেখাচ্ছি মেন গল্প। আমাদের এই বইটা যতটা সুন্দর, আমি কেন বলতেছি বারবার জানো, এই বইতে একটা বাক্য লেখার লগে লগেই তার ডান পাশে বাংলা অর্থটা লিখে দিছে। এরকম কিন্তু আসলে আমাদের কোনো বইতেই পাওয়া যায় না। ইংরেজির এই বইটাকে কেন আমি এতটা বেশি গুরুত্ব দিয়ে, কেন এত বারবার এটা করতেছি, বা অনেকে বলবা স্যার আপনি তো হয়তো মার্কেটিং করতেছেন। আসলে মার্কেটিং এখানে কিছুই নাই। যে বইটা ভালো, যেটা তোমাদের প্রয়োজন, যেটা পড়লে তোমার কাছে অনেক সহজ লাগবে, বা যেটা পড়লে তোমার অনেক মজা লাগবে, বা যেটা পড়লে পরীক্ষা ভালো ফলাফল আশা করি আমরা, সেটাই বলবো। এখানে মার্কেটিংয়ের কোনো বিষয় না, কোনো কোম্পানি থেকে আমাদেরকে টাকা দেওয়া হয় না, আমরা যাতে মার্কেটিং করবো। আর এটা আসলে ঘুষের মতো একটা, এটা অনৈতিক কাজ, আমরা এগুলো কখনো অ্যাকসেপ্ট করি না, বা আমি নিজে এটা অপছন্দ করি। ভালো জিনিস সবাই বলবে, এটা আমি বলি আর পৃথিবী অন্য কেউ বলুক। তখন যেটা বলি শোনো, মেডিজিও এমন স্যার, আচ্ছা ইংরেজি মেডিজিও এমন, আচ্ছা আমি দেখি না আসলে মেডিজি যেটা বলছো। যাই হোক, এখন তো হচ্ছে এই বইটা আমার মানে পাতলা। হ্যাঁ হ্যাঁ, ওকে রিফাত বলছো, ঠিক আছে। এই বইটা পাতলা, বেশি ভারীও না, মোটামুটি আয়ত্ত থাকা যাবে। যাই হোক, আমি এটা বলি শোনো। তো এখন কথা হচ্ছে আমরা এই যে প্রতিটা গল্প পড়বো, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 গল্পগুলো পড়বো এবং হচ্ছে লগে লগে অর্থ বুঝবো। এভাবে কিন্তু আমাদের অনেক বড়, বুঝছো, এই ইউনিট 1 কিন্তু অনেক বড়, প্রায় 6টার মতো
লাইন আছে, এখানে টপিক আছে। টপিক পড়ার পরে আমাদের ইউনিটটা শেষ হবে। এরপর সরি 6টা না 7টার মতো আছে। এরপর হচ্ছে তোমার বইয়ের যে ইয়াগুলো আছে না, সিতে কি লিখছে, যে সি ডি এর উত্তরগুলো সব দেওয়া আছে। তারপর হচ্ছে ই, এই যে বক্সের উত্তরগুলো দেখছো, আমি একটু আগে দেখেছিলাম বই থেকে। মানে তোমার প্রথম পত্রের বইতে একবারে মেইন গল্পের পরে যেগুলো তোমার লেখা আছে, শূন্যস্থান, তারপর হচ্ছে বক্স, এগুলো সবই এই বইতে উত্তর সহ লেখা আছে। মানে এটা কিনলে তোমাদের গাইড কেনার কোনো প্রয়োজন নেই, এখানে সব সুন্দরভাবে লেখা আছে, সাজিয়ে গুজিয়ে লেখা আছে। আমি দেখাবো আর কি, আমি আপাতত রিভিউ করতেছি। তো লিসন 1 শেষ, এরপর হচ্ছে লিসন 2, আবার হচ্ছে সেই আগের রকম। এই হচ্ছে তোমার বইয়ের সৌন্দর্য আর কি। মিম এবার দেখো বুঝতে পারলা কিনা, আমি পড়ানো শুরু করবো, আমি জাস্ট দেখাইলাম বইটা কেমন আর কি। মিম বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, মিম একটু কথা বলো, মিম একটু আমাকে জানায়ও। জানতে চাইছিলাম বইটা কেমন, আমি দেখাইলাম, বুঝতে পারছো কিনা এবার? না তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানা, আমি তো শুনতেছি না, তোমরা কি আমার কথা শুনতেছো? স্যার হ্যাঁ জানি হয়ে গেছিল, আসতেছে না। আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার দেখো আমরা শুরু করি। হ্যাঁ এইবার দেখো, দ্য প্যারট টেল, তোতা পাখির গল্প, কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দেখো মেন বই যেটা আছে এখানে সেখানেই আছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এটা আমরা জানি যে একদা একটি পাখি বসবাস করত। এরপরে সেন্টেন্সে কি আছে? হি ওয়াজ আনলিটারেটেড, সেটা ছিল অশিক্ষিত। আমরা জানি পাখি কখনো কি শিক্ষিত হয়? হয় না। গত ক্লাসে রাজহাঁস নিয়ে পড়ছিলাম, রাজহাঁস ক্লাস 3-তে পড়ছিল। যাই হোক, এটা আর কি দুষ্টমি করা আর কি। তো মনে হয় একটু দেখা যাচ্ছে কম, যাই হোক আমি দেখাচ্ছি, একটু পড়ি, তোমরা তাহলে বুঝতে পারবা। ইট স্যাং বাট কুড নট রিসিট এ ওয়ার্ড অফ স্পিকচার। রবীন্দ্রনাথ ঠেগার, ও আচ্ছা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠেগার, বুঝছো? ইংরেজি উচ্চারণটা করলে এরকম হয়। তো যেটা বলতেছিলাম খেয়াল করো, এই পাখিটা গান গাইতো বা গাইতো, কিন্তু ধর্মগ্রন্থের একটি শব্দ আবৃত্তি করতে পারতো না। মানুষ আমরা যারা আছে, আমরা কিন্তু দেখা যায় অনেক কষ্টে আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষা শিখি, কিন্তু আমরা যখন ভাষা শিখি তখন কিন্তু সেই ভাষায় ভালো করে কথা বলতে পারি না। তো আসলে পাখি একটা জন্তু, তো সে জন্তু এমনিতে অশিক্ষিত, এর মধ্যে সে মানুষের মতো কথা বলে বা গান গায়, যাই করে, সে কিন্তু ধর্মগ্রন্থের শব্দ এত সহজ আবৃত্তি করতে পারবে না। তো রবীন্দ্রনাথ বলতেছে একটা পাখি বাস করে, সে পাখিটা ছিল অশিক্ষিত, সে পাখি ভালো গান গাইতে পারতো। আমরা জানি আমাদের ময়না পাখি, তারপর হচ্ছে টিয়া পাখি, এগুলো গান গায়। তো গান গাওয়া একটা, আর হচ্ছে কি ধর্মগ্রন্থ আবৃত্তি করে এটা আরেকটা। তো যেন বলতেছে রবীন্দ্রনাথ যে এই যে তোতা পাখিটা আছে, তোতা পাখিটা গাইতে পারে ঠিক সুন্দর, কিন্তু ধর্মগ্রন্থের শব্দ আবৃত্তি করতে পারে না। এতটুকু বুঝতে পারছো ব্যাখ্যাগুলো? এটা আমাকে জানাই। আচ্ছা, এ বলতেছে হ্যাঁ, ইট হোপড অ্যান্ড ইট ফ্লিউ, এটা কি করতো? লাফাইতো এবং উঠতো। হপড, হপ মানে কি লাফানো, ফ্লি মানে কি ফ্লিউ, ফ্লাই মানে ওরা, ফ্লাই থেকে ফ্লিউ আসে, মানে কি পাস্ট টেন্স, উঠতো। বাট ল্যাকড অল সিন্স অফ ম্যানার্স, কিন্তু শিষ্টাচারের সমস্ত জ্ঞানের অভাব ছিল। ম্যানার্স মানে কি আচার আচরণ, অর্থাৎ এই পাখিটা কিন্তু লাফালাফি করতো, উঠতে পারতো, কিন্তু শিষ্টাচারের যে সমস্ত জ্ঞান এগুলো তার মধ্যে ছিল না। শিষ্টাচার মানে কি ভালো করে কথা বলতে হবে, নম্র ভদ্র থাকতে হবে। আসলে পাখি পাখ পাখালে কি মানুষের মতো কথা বলে, আচার ব্যবহার করে? ওরা তো আসলে এগুলো বুঝে না কিছু। জানি না রবীন্দ্রনাথ কি চিন্তা করে এই গল্প লিখছে, একটা পাখি শিষ্টাচারের মতো কাজ করবে, ধর্মগ্রন্থ পড়বে, জানি না তার চিন্তাধারা কেমন ছিল, সেই চিন্তা করে এই গল্পটা লিখছে, সেই ভালো জানে। আর আমরা পড়তেছি, দেখো, দ্য কিং সেট সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, রাজা বললেন এমন একটি পাখি কোনো কাজই আসে না। তো ওই পাখিটা যেই রাজবংশে ছিল আর কি, তো ওই রাজবংশে রাজা বলতেছিল যে এই যে পাখিটা, এই পাখিটা শুধু গান গাইতে পারে না, কথা বলতে পারে না, ধর্মগ্রন্থ না কিছুই করতে পারে, তার মধ্যে কোনো শিষ্টাচার নাই। তো রাজা বলতেছে এমন পাখি দিয়ে কোনো কাজই আসে না। রাজা দুঃখ প্রকাশ করতেছে যে আমাদের এই রাজপ্রাসাদে এত সুন্দর টিয়া পাখি আছে, সে গান গায়, কত কিছু করে, তার মধ্যে আচার ব্যবহার নাই, শিষ্টাচার নাই, তার মধ্যে কোনো ধর্মের জ্ঞান নাই, তো সে কি কাজ করবে? কোনো কাজ করতে পারবে না। এটা হচ্ছে রাজার কথা। ইয়েট ইট
devours fruit from the forest, তবুও সে বনের ফল খেয়ে ফেলে। অর্থাৎ এই যে পাখিটা আছে, এই পাখিটা যদিও তেমন কোনো কাজ করতে পারে না, তারপরে সে বনের যত ফল ছিল সে ফলগুলো খেয়ে ফেলে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট অফ ফুইটার্স, উচ্চারণটা পারতেছি না, দুঃখিত এই জন্য। ইন দ্য রয়্যাল মার্কেট, রাজ্যের যত বাজারের ফল ছিল, রাজকীয় ফল, সে বিক্রেতাদের লাভগুলো কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয় বলো? রাজ্যের যখন বাগান থেকে পাখিগুলো ফল খেয়ে ফেলে, সেই ফলগুলো খেয়ে ফেলে, সে খাওয়া ফলকে মানুষ কিনবে না। তো এই যে পাখিটা যে আছে, এই তোতা পাখি, এই পাখি রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে সে কি করে? খাবার খায়, ফলগুলো খেয়ে ফেলে। তো এই রাজ্য থেকে যে সকল মানুষ এই ফলগুলো নিয়ে বিক্রি করবে, তারা কিন্তু বিক্রি করতে পারে না, কারণ দেখা যায় অর্ধেক ফল পাখি খেয়ে ফেলছে। তো অর্ধেক ফল পাখি খেয়ে ফেললে তাদের তো লস হয়ে যায়, লোকসান হয়, বিক্রেতাদের লাভ কম হয়। এটা হচ্ছে সেই বিষয়টা। কথা কি বুঝতে পারছো এতটুকু? একটু আমাকে জানাও, রেসপন্স করো। হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট গল্পটা বোঝায় বলতেছি আর কি। আচ্ছা, এরপরে বলতেছে যে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো বলতেছে হি সামন্টেড, স্যার আমি বইটা, আচ্ছা বইটা কেমনে কিনবে আমি বলে দিব। তো বলছে হি সামন দ্য মিনিস্টার অ্যান্ড কমেন্ডেড, তো বলতেছে রাজা আর কি, যে যেহেতু পাখিটা সব খেয়ে ফেলতেছে, তো তিনি মন্ত্রীকে ডাকলেন এবং আদেশ দিলেন। কি আদেশ দিলেন? এডুকেট দ্য বার্ড, পাখিটিকে শিক্ষা দাও। অর্থাৎ এই যে পাখিটা নিরক্ষর, পাখির মধ্যে কোনো জ্ঞান নাই, সে ঘুরে ঘুরে আর খাবার খায়, আর ওই রাজ্যের মানুষদের এই বিজনেসের ক্ষতি করে, ফল ফলাদি নষ্ট করে দেয়, খায় অর্ধেক ফালায় অর্ধেক। তখন বলতেছে যে মন্ত্রীরা কোথায় আসো, এদিকে আসো, এই পাখিটাকে তোমরা শিক্ষিত করবা, শিক্ষা দাও। বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপরে বলতেছে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন, তো এই পাখিটিকে শিক্ষিত করতে একটা মানুষ তো লাগবে, তো পাখিটিকে শিক্ষিত করার ভার পড়েছিল, মানে শিক্ষিত করার দায়িত্ব পড়েছিল দ্য কিংস নিপহাউস হি সিস্টার সন্স, অর্থাৎ রাজার যে ভাগ্নেরা ছিল সে ভাগ্নিদের ওপর। রাজা যে ভাগ্নিরা ছিল, সেই ভাগ্নিরা কি করতো? এই পাখিটাকে শিক্ষিত করার চেষ্টা করতো। তোতা পাখি কথা বলতে পারে, আমরা জানি। তোতা পাখি যদি কথা বলতে পারে, সে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ, কোন কাজটা করলে রাজ্যের ভালো হবে, কোন কাজটা করলে রাজ্যের ক্ষতি হবে। তো এটার শিক্ষিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কি? রাজার ভাগ্নেদের ওপর। এটা হচ্ছে গল্প। এরপর হচ্ছে পরবর্তী, দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেট লং, এই রাজ্যে যারা পণ্ডিত ছিল আর কি, পণ্ডিত ব্যক্তিরা আদালতে দীর্ঘ আলোচনা করেন। কি আলোচনা করেন দেখি? দে পন্ডারেট দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন, তারা চিন্তা ভাবনা করেছিল এবং প্রশ্ন ছিল যে প্রাণীটির অজ্ঞতার পেছনের কারণ কি। মানে এই যে রাজার যে পণ্ডিত মশাই ছিল, আগে তো রাজবংশ কি ছিল, জ্ঞানী গুণী ব্যক্তিরাকে পণ্ডিত বলা হইতো আর কি। এখন যেমন আমরা জ্ঞানী গুণী ব্যক্তিকে বুদ্ধিজীবী বলি, শিক্ষক বলি, তো আগেকার দিনে রাজ্যের যে শিক্ষিত মানুষ ছিল বা মহাজ্ঞানী ছিল, তাদেরকে বলা হতো পণ্ডিত। তো রাজ্যের পণ্ডিতরা তাদের আদালত মানে একটা জায়গা আছে, সেখানে তারা গবেষণা করে আর কি। তো রাজ্যের পণ্ডিতরা কি করতেছিল, সে জায়গা চিন্তা করতেছিল, আসলে তো এই এত সুন্দর একটা পাখি গান গাইতে পারে, কত কিছু করতে পারে, কিন্তু সে কেন শিষ্টাচার বুঝে না, কেন মানুষের ক্ষতি করে, ফলগুলো খেয়ে মানুষের বিজনেসে লস করে, কেন সে অজ্ঞতা, কেন তার মধ্যে জ্ঞান নাই, এগুলো নিয়ে তারা চিন্তা করতেছিল। বলতেছে পরে, দ্য কনসোলেশন দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইটস কুড নট হোল্ড মাচ নলেজ, তো সিদ্ধান্ত হলো যে খড় এবং ডাল এগুলো দিয়ে কি তৈরি করে? পাখিরা বাসা তৈরি করে। খড় ও ডাল দিয়ে তৈরি বা পাখির বাসা খুব বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছো, নাজিম এর প্রশ্ন উত্তর দিয়ে নি। হাঁস ও পড়তেছে, পাখিও পড়তেছি না শুধু আমি, আরে আসলে ঠিকই দেখছো, পোষা প্রাণীরা পড়ে, শুধু লেখাপড়া আমরাই করতে চাই না, এটা হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা। তো আসলে এখানে পণ্ডিত ব্যক্তিরা তারা আসলে বলতেছে একটা প্রাণী সে মাত্র তার বাসা তৈরি করে কি কাঠ লতা পাতা খড়মড় দিয়ে, তো এইরকম প্রাণী তার ব্রেনের মধ্যে যে জ্ঞান ধরে রাখতে পারবে, এটা আসলে একটা রেয়ার বিষয়। যেই পাখিটা বা যেই প্রাণীটার
বাসাটাই তৈরি হয় খড় লতাপাতা দিয়ে, সে আর কি বুঝবে তেমন, তার মধ্যে কি আর জ্ঞান থাকবে, মানে তার মধ্যে বেশি জ্ঞান থাকতে পারে না। এটা হচ্ছে পণ্ডিতদের ধারণা। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। অতএব প্রথম জিনিসটি প্রয়োজন ছিল একটি ভালো খাঁচার। অর্থাৎ এখানে পণ্ডিতরা শিক্ষিত খাসি, তাহলে এমনি হয়েছে। আচ্ছা দেখো, তো পণ্ডিতরা বলতেছি কি, আসলে এই যে পাখিটা যে নিজের ইচ্ছে মতো কাজ করে, তার মধ্যে কোনো জ্ঞান নাই, তার বাসা বাড়িটার মধ্যে খড় দিয়ে তৈরি করা হয়, তারপর হচ্ছে কি দিয়ে ডালপালা দিয়ে তৈরি করা হয়, এজন্য পণ্ডিতরা বলতেছে যে এই পাখিটাকে একটা রাজকীয় খাঁচার মধ্যে বন্দি করা দরকার, তাহলে পাখিটিকে শিক্ষিত করা যাবে। কারণ কি, এরকম ছাড়া গরুর মতো ছেড়ে দিলে সে তার মতোই কাজ করবে। এটি হচ্ছে তাদের মতবাদ, পণ্ডিতদের মতবাদ। কথা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, এরপর বলতেছে যে দ্য রয়্যাল স্কলার্স রিসিভড, দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ড সাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। তো রাজকীয় পণ্ডিতরা যথেষ্ট পারিশ্রমিক গ্রহণ করলেন এবং খুশিও হলেন এবং বাড়ি চলে গেলেন। অর্থাৎ রাজা চিন্তিত ছিল যে পাখি নিয়ে কি করবে। তো পণ্ডিতদের বলছে যে আপনারা একটু চিন্তা করে বলেন যে এই পাখিটাকে শিক্ষিত করতে কি করতে হবে। তো ওই মন্ত্রীরা বলছে যে প্রথমত এই পাখিটাকে রাজকীয় একটা খাঁচার মধ্যে বন্দি করতে হবে, তাহলে তাকে শিক্ষিত করা যাবে। এরকম ছেড়া দিলে সে তার কাজই করবে, আপনি শিক্ষিত করতে পারবেন না। তো এই কথা শুনে রাজা খুশি হয়েছে। তো রাজা তাদেরকে একটু পারিশ্রমিক দিয়েছে, মানে কি তাদেরকে টাকা পয়সা দিয়েছে, তারা বাসা চলে গেছে। এরপর বাকি কাজগুলো পরবর্তী পয়েন্টে আমাদের বলা হচ্ছে। এগুলো আমরা আজকে আর পড়তে পারবো না, দুঃখিত, কারণ আজকে একটু সময় চলে গেছে। এমনি ক্লাসে রেকর্ড সেভ করতে হবে, আমার পরবর্তী ক্লাস নিতে হবে। এই জন্য আজকে আমরা এক গল্প এতটুকুই রাখলাম। নেক্সট আমরা এরপর থেকে যাব। এটা গল্পটা অনেক সুন্দর, এটা আমরা পড়লেই বুঝবো। তো এখন বলি শোনো, এই যে আমরা গল্পটা পড়ছি না, এগুলো কিন্তু আমরা বাংলা মনে রাখবো, ইংলিশে মনে রাখার কোনো প্রয়োজন নাই। ইংলিশটা তুমি আস্তে আস্তে পারবা, বাংলাটা মনে রাখবা, দেখবা ইংলিশ তুমি আস্তে আস্তে পারতেছো, প্র্যাকটিসের বিষয়গুলো। তো এটা আমাকে জানাও, কারো কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু পড়লাম বা পড়লাম আজকে? না স্যার। আচ্ছা, তো স্যার এখানে একটা কথা আছে, বলো। অনুবাদে কায়সার হক, এটা কি মানে এটা হচ্ছে ইংরেজি, হ্যাঁ এটা ইংরেজি ছিল, বাংলায় করছে আর কি একজন, বুঝছো, ইংরেজি একটা গল্প ছিল, সেটাকে বাংলা করছে একজন, এটাই আর কি। তো আমি আজকের মতো ইংরেজি ফার্স্ট ক্লাসটা লেকচার আমরা এখানেই সেভ করলাম। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইংরেজির ফার্স্ট পেপারের স্পেশাল ক্লাস নিয়ে। তো ইংরেজি ফার্স্ট পেপারের আমরা টেক্সট বুক অ্যানালাইসিসের যে বইটা থেকে গত ক্লাসের লেকচারে আমরা ইউনিট 1 এর আলোচনা করছিলাম, তো এর পরবর্তী অংশ থেকে আজকে আমরা আবার আলোচনা শুরু করতেছি। তো আমরা এর গত ক্লাসে আমরা এই বইটার রিভিউ সম্পর্কে আলোচনা করেছিলাম, এই বইয়ের মধ্যে কি কি আছে হাবিজাবি। আজকে আমরা এগুলো কিছু আলোচনা করব না, আমরা ডাইরেক্ট এখন চলে যাচ্ছি আমাদের মেইন পার্ট, অর্থাৎ আমাদের আজকে গল্পের প্যাসেজের গল্পে আর কি। তো একটু মনোযোগ দিও, আমরা এখন এখান থেকে সামনে যাচ্ছি, শুরু করতেছি। তো আমরা গত ক্লাসে 2 পর্যন্ত আলোচনা করছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শোন জয়েন করছে। আর আজকে শোন আমি গ্রুপ ক্লাস নিতে পারবো না, একটু ব্যস্ত থাকার কারণে আমি আজকে অফ রাখছি ক্লাসটা, গ্রুপ ক্লাসটা আজকে অফ থাকবে, আর চেষ্টা করবো নেক্সট ডে থেকে আবার শুরু করতে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, আর হচ্ছে কি আমি কারোরই এসএমএস সিন করি না, একটু ব্যস্ত থাকার বুঝি না কি বল, আবার বলো। রাজকীয় পণ্ডিতরা গান পর্যন্ত কালকে হয়ে গেছে তো। এই যে হ্যাঁ, এই রাজকীয় পণ্ডিতরা এটা শেষ, আমরা এখন 3 থেকে যাব। হ্যাঁ বলি শোনো, আসলে আমাদের এখন 3 নাম্বার পয়েন্ট থেকে বাকিগুলো যে আছে। মিম জয়েন করছো ক্লাসে, মিম শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও, দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ক্লান্ত? তুমি তো জার্নি করে আসছো, আমি জানি। স্যার হ্যাঁ ক্লান্ত কিছুটা, স্যার আমার ফোনেও চার্জ নেই। আরে আচ্ছা যাক, জয়েন করছো খুশি হলাম, পরে আবার যোগাযোগ করবে না। তুমি ক্লান্ত যেহেতু রেস্ট নাও, মোবাইলে চার্জ দাও, তোমার তো পরে 10টা ক্লাস আছে, তুমি আপাতত ক্লাস না করে। হ্যাঁ স্যার ক্লাস তো আছে, আমার নিজেরই মনে নাই। হ্যাঁ তোমারই মনে নাই, আচ্ছা যাক মনে করে দিলাম। তো দেখো শুরু করি। তো এখন যেটা বলি শোনো, আমাদের ফার্স্ট পেপারের মধ্যে এই যে গল্পটা আছে না, এই গল্পটার কিছু কিছু অংশ আমাদের আসলে এলোমেলো, মানে এটা বাংলা অর্থ পড়লেও না, এর বাংলা অর্থ মিনিংও বোঝা যায় না, ইংরেজি তো দূরের কথা। মানে এই গল্পের সব অংশ না, কিছু অংশটা এলোমেলো আর কি, এরকম ভাবেই লেখা আর কি। তো এখন
আমরা পড়ে যাব, ঠিক আছে। আমাদের মূল কথা হচ্ছে ঘটনাটা মনে রাখতে হবে, বাংলা মনে রাখতে পারলেই হবে। তো দেখি 3 নম্বর কি বলছে। এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস। তো একজন স্বর্ণকার কি করছে, একটা সোনার খাঁচা তৈরি করতে বসছে। কারণ কি, আমাদের যে পাখিটা যাচ্ছে টিয়া পাখি, তো এই তোতা পাখি আর কি, এই তোতা পাখির জন্য একটা কি লাগবে, খাঁচা লাগবে। তো অবশ্যই একটা রাজকীয় খাঁচা তৈরি করতে হবে। তো রাজা আর কি, যে রাজ্যে ইয়াটা ছিল, তোতা পাখি ছিল, সেই রাজ্যের রাজা স্বর্ণকারকে বলছে একটা সোনার খাঁচা তৈরি করো। তো সোনার খাঁচা স্বর্ণকার তৈরি করতে বসছে। তো বলতেছে ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইসিট ওয়ার্কম্যানশিপ। তো এই স্বর্ণের খাঁচাটা এত সুন্দর করে তৈরি করতেছিল, এটা একটা দেখার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো বলছে এটি পরিণত হলো এমন নিখুঁত কারিগরের নৈপুণ্যে। অর্থাৎ স্বর্ণের খাঁচা তো মানুষ কখনো দেখে নাই, এটা একবারে নতুন জিনিস। হ্যাঁ, আমরা জানি লোহার খাঁচা আছে, তারপর হচ্ছে গিয়ে প্লাস্টিকের খাঁচা আছে, স্বর্ণের খাঁচা কিন্তু ছিল না, কখনো তৈরি হয়নি, এটা অনেক দামি খাঁচা। তো যেহেতু রাজা বলছে তোতা পাখির জন্য স্বর্ণের খাঁচা তৈরি করতে, তো স্বর্ণকার অনেক যত্ন নিয়ে এই সোনার খাঁচা তৈরি করতেছে। তো এই জন্যই বলতেছে যে এই স্বর্ণের খাঁচা তৈরি করার পিছনে অনেক নিখুঁত কারিগরের পরিশ্রম রয়েছে বা নৈপুণ্য রয়েছে, এটা আর কি বিষয়। দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রোডেড রাউন্ড ফর এ লুক। তো এই কথাটা শুনবার পর এক নজর দেখার জন্য আশেপাশের দূর দূরান্তের অনেক লোক ভিড় জমায়। সবাই আসলে আশ্চর্যিত যে একটা পাখির জন্য সোনার খাঁচা বানাবে, এটা কেমন জিনিস। তো চলো আমরা দেখে আসি সোনার খাঁচা দেখতে কেমন হবে, এই হচ্ছে বিষয়। তো সাম সেড, কেউ কেউ বললেন, দিস ইজ এডুকেশন পার এক্স, আচ্ছা এটা আমার উচ্চারণটা কিছু একটা হবে, এক্সিলেন্স, হ্যাঁ থ্যাংক ইউ, এরকম হবে। তো বলতেছি কিছু কিছু মানুষ যে এটাই শিক্ষার উৎকর্ষ। আচ্ছা লাগিতেছে, হ্যাঁ লেখা হলো ঝাপসা লাগিতেছে, আমার তো এখানে ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে কেমন দেখা যাচ্ছে, লেখাগুলো কেমন দেখতে পাচ্ছ? ক্লিয়ার। আচ্ছা এবার হয়তো বা তোমার এখানে নেট একটু প্রবলেমের জন্য এরকম হইতে পারে, একটু কষ্ট করে ওয়েট করো। নাজনীন বলতেছো ঝাপসা লাগতেছে, হ্যাঁ আমার আসলে একটু উপরে তো একটু হয়তো বা ইয়া লাগতে পারে, আশা করি নেট ঠিক থাকলে ক্লিয়ার হবে। হ্যাঁ আমি আলোচনা যাই, হ্যাঁ শুরু করি। দেখো তো এখন এখানে কি বলা হচ্ছে আমাদের, যে কেউ কেউ বলতেছে আসলে এটাই হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য। অনেকে বলতেছে এটাই শিক্ষার উৎকর্ষ, মানে কি একটা যে তোতা পাখিকে শিক্ষিত করা হবে, এটা হচ্ছে একটা নমুনা। আদার্স সেট, অন্যরা বললেন, ইভেন ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেস। অন্যরা বলতেছে যদিও সে কিছুই না শেখে, অর্থাৎ তোতা পাখিরা যদি কিছুই না শিখে, একটা খাঁচা তো তৈরি হয়ে গেল, স্বর্ণের খাঁচা তৈরি হয়ে গেল। আচ্ছা সোহান একটা ছবি পাঠাইছো, সোহান ছবিটা একটু দেখতেছি আমি। আচ্ছা শিক্ষার্থীদের জন্য ড্রেস কোড নির্ধারণ করেছে, ছেলেরা হলুদ শার্ট গোলাপি প্যান্ট, মেয়েরা সাদা শাড়ি। এটা কি সত্যি নাকি সোহান? জানি না তো এটা কোন জায়গায় পৌঁছে যেতে লেগে আপনি দিয়েছি স্যার। এই শিক্ষা বার্তা, বাংলাদেশ শিক্ষা বার্তা এটা ভালো জানি, কিন্তু এখন ওনারা একটা পোস্ট করলে এটা তো সত্য হয়, কিন্তু এখন এটাকে আসল পেজ কিনা এটা দেখতে হবে। এখন এটা কি পড়বে কিনা কেউ কে জানে, যদি এটা করে কেউই পড়বে না। আচ্ছা যাই হোক, দেখো স্যার এটা তো এটা স্যার এটা তো আগে অনেক কিছু ভালো কিছু দিত, এখন এটা সত্যি কিনা তো জানি। হ্যাঁ হইতে পারে, এটা ফেকও হইতে পারে, সংবাদও ফেক হইতে পারে, বা পেজটাও অন্যরকম হইতে পারে, জানি না আমি, সঠিক হইতে পারে। আচ্ছা দেখো এবার, তো যেটা বলতেছিল, তো কেউ কেউ বলতেছে যে এটা শিক্ষা একটা উদ্দেশ্য, কেউ কেউ বলতেছে যদি তোতা পাখি শিক্ষিত নাও হতে পারে, একটা তো খাঁচা তো পেয়ে গেল, খাঁচা তো হয়ে গেল। হোয়াট এ লাকি বার্ড, কি সৌভাগ্য পাখিটার জন্য। কারণ স্বর্ণের খাঁচা, স্বর্ণের বাড়ি থাকলে আমরা কতটা ইয়ে হইতাম না, আশ্রিত হইতাম যে একটা জায়গার মধ্যে স্বর্ণের বাড়ি তৈরি করা হচ্ছে। চলো আমরা দেখে আসি। তো
তো এটা আর কি বিষয়। তো পাখির জন্য স্বর্ণের খাঁচা তৈরি করা হচ্ছে। পাখি শিক্ষিত হোক বা না হোক, সে তো একটা খাঁচা পাবে, স্বর্ণের খাঁচা। এটা হচ্ছে কি পাখির একটা সৌভাগ্য, এটা কিছু কিছু মানুষ বলতেছে। এতটুকু বুঝতে পারছো যা বললাম? এটা আমাকে জানাইও। আনিকা জয়েন করছো ক্লাসে, আমি জানি আনিকা তুমি একটু অসুস্থ, তারপরও জয়েন করছো। রেস্ট নিলেও পারতা, প্রবলেম নাই। আনিকা শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও যদি কথা জি বলতে। স্যার। আচ্ছা, যদি তোমার শরীর একটু বেশি অসুস্থ হয় তাহলে তুমি একটু কষ্ট করে রেস্ট নাও বা শুয়ে শুয়ে ক্লাস করো, জাস্ট দেখো। হ্যাঁ, আমি তো ঘটনাগুলো বর্ণনা করতেছি, বেশি কিছু না। চলো নেক্সট যাচ্ছি। তো দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড। তো এই যে স্বর্ণকার এত কষ্ট করে একটা স্বর্ণের খাঁচা তৈরি করতেছে, তো স্বর্ণের খাঁচা তৈরি করার পর অবশ্যই সে অনেক পারিশ্রমিক পাবে। তো সে এক থলে টাকা পুরস্কার পেয়ে স্বর্ণকার আনন্দিত হলেন। মানে রাজা খুশি হয়েছে স্বর্ণকারের প্রতি, যে তুমি এত কষ্ট করে স্বর্ণের খাঁচা তৈরি করছো, আমি তোমাকে পুরস্কার করলাম বা তোমাকে মজুরি দিলাম এক থলে। মানে এক থলে মানে অনেকগুলো টাকা আর কি, পরিমাণটা বলে নাই। অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স। যখনই সে টাকাগুলো পেয়েছে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি চলে গেল, এবং সঙ্গে সঙ্গে সে দৌড়ে বাড়ি চলে গেলেন। এরপরে এ টিচার কেম টু গিভ লিসন্স টু দ্য বার্ড। এখন একজন শিক্ষক এসেছিলেন পাখিটিকে বিদ্যা শিক্ষা দিতে। কারণ আমরা জানি পাখিকে বিদ্যা শিক্ষা দিতে অবশ্যই শিক্ষক লাগবে। যেমন তোমরা বর্তমানে শিক্ষিত হওয়ার জন্য কি করো, কোচিংয়ে যাও, প্রাইভেট পড়ো, কলেজে যাও। তো এরকমই যে শিক্ষা দিবে অবশ্যই তাকে তো একজন ভালো শিক্ষক হতে হবে, তাই না? তো পাখিকে শিক্ষা দেওয়ার জন্য এখন শিক্ষক আসছিল। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ, তারপরে হচ্ছে অ্যান্ড ডিক্লেয়ার্ড। তো তিনি এক চিমটি নাস্তা নিলেন এবং ঘোষণা দিলেন। অর্থাৎ আমরা জানি যারা আমরা মানে প্রাইভেট পড়ি, বাসায় গিয়ে পড়াই আর কি, আমাদের কিন্তু চা নাস্তা দেওয়া হয়, দেওয়া হয় না? অবশ্যই দেওয়া হয়। তো যে শিক্ষকটা আসছিল পাখিটিকে বিদ্যা শিখাতে, সে শিক্ষক যখন আসে সকালের নাস্তাটা গ্রহণ করছে এবং একটা ঘোষণা দিল। ঘোষণাটা কি ছিল? দিস ইজেন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। তিনি বলতেছে এটি অল্প পুঁথির কর্ম নয়। এটা মানে হচ্ছে যে শিক্ষকটা এই তোতা পাখিকে শিখাতে আসছে, শিক্ষক, সেই শিক্ষক বলতেছে আসলে এই কাজটা এতটা সহজ নয়, বা এটা অল্প পুঁথির কর্ম নয়। অল্প পুঁথি মানে হচ্ছে শিক্ষা গ্রহণ করা, মানে একটা পাখিকে শিক্ষিত করা যেমন তেমন কাজ না। মানুষকে শিক্ষিত করা যায়, মানুষকে পড়াইয়া শিখাইয়া শিক্ষিত করা যায়, কিন্তু তোতা পাখিকে শিক্ষিত করাটা খুবই কষ্টের কাজ। তো রে বলতেছে যে এটা অল্প পুঁথির কর্ম না বা অল্প জ্ঞানের কাজ না, অনেক সাধনা, ত্যাগ, পরিশ্রম করে একটা পাখিকে শিক্ষিত করতে হয়। সবাই কি ব্যাখ্যাগুলো বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা কি অল্প টাকা বা অল্প বেশি টাকার প্রয়োজন এরকম বলছে? আসলে এটাও ঠিক। অল্প পুঁথি মানে হচ্ছে বিদ্যা আর কি, পুঁথি বিষয়টা আসলে বিদ্যার সাথে রিলেটেড। আর অল্প পুঁথি মানে যে অল্প জ্ঞান দিলে এই পাখিটা যে শিক্ষিত হয়ে যায় এরকম না, তাকে প্রচুর জ্ঞান শিখাতে হবে। কারণ কি একটা পাখি মানুষের মতো কথা বলবে, মানুষের মতো কাজ করবে, অবশ্যই চারদিক থেকে তার ইনফরমেশন বেড়ে রাখতে হবে। তো অল্প পুঁথি মানে হচ্ছে অল্প জ্ঞান, অল্প জ্ঞানের কাজ না, এটা প্রচুর জ্ঞানের কাজ। এটা যেমন পারিশ্রমিকেরও আছে এবং কি জ্ঞানটাও আছে, দুইটাই মিন করে একসাথে। কথা কি বুঝছো? জি। আচ্ছা, যারা দেখতে পাচ্ছ কম, পুঁথি তো হিন্দুদের ধর্মগ্রন্থ না। আসলে পুঁথি মানে পুঁথি বিষয়টা হচ্ছে কি তোমার, এটা বলা হয় হিন্দুদের একটা মানে গ্রন্থ বা অনেক কিছু, ঠিক আছে। হ্যাঁ, পুঁথিটা আমাদের হিন্দুদের একটা ধর্মগ্রন্থটা, হিন্দুদের ধর্মগ্রন্থের নামও হয় কি পুঁথি হয়, কিন্তু এই পুঁথি দ্বারা আবার ওই জ্ঞানকেও বোঝানো যায় বা বোঝানো হয় আর কি। হিন্দুদের ধর্মগ্রন্থের নামও পুঁথি থাকে একটা, আবার হচ্ছে তোমার এই পুঁথি দ্বারা জ্ঞানকেও বোঝায়, ঠিক আছে, দুটাই সেম। আচ্ছা, এখন হচ্ছে পরবর্তী। তো বলতেছে যে ওয়ান অফ দ্য রয়্যাল নিপোস সেন্ট ফর স্ক্রিপ্ট বিটস। আচ্ছা, উচ্চারণটা পাই না, দুঃখিত, সরি ফর মিস্টেক, আমি আসলে উচ্চারণটা পারতেছি না, কোনো রকম কিছু একটা হবে। তো রাজকীয় ভাগ্নেদের, দেখা যায় না ভালো করে। ভালো করে দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি কি জুম করবো একটু? আচ্ছা, আমি জুম করি, তাহলে জুম করে দেখা যাবে। আচ্ছা, আমি একটু পয়েন্ট টু পয়েন্ট দেখাই, এবার দেখা যাবে আশা করি। দেখতে পাচ্ছ এবার? জুম করে, আসলে জুমটা ছিল না তো তেমন, এই জন্য নাকি দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার দেখা যায়?
তামান্না হ্যাঁ স্যার। ওকে দেখো, তো বলতেছে যে ওয়ান অফ দ্য রয়্যাল নেপোস সেন্স অফ স্ক্রাইবস এরকম কিছু একটা হবে। তো হ্যাঁ স্ক্রিপ্টস, থ্যাংক ইউ। আচ্ছা, তো বলতেছে রাজকীয় ভাগ্নেদের মধ্যে একজন লেখকদের তলব পাঠিয়েছিলেন। এটা মানে কি? আসলে রাজকীয় ভাগ্নে মানে কি, রাজার যে ভাগ্নেরা ছিল যাদের দায়িত্ব পড়ছিল এই তোতা পাখিকে শিক্ষিত করবে, তো ওই রাজাদের ভাগ্নেদের মধ্যে একজন লেখকদেরকে ডাক দিচ্ছিল। লেখক মানে যারা লেখে আর কি, গবেষণা করে, সাহিত্য লেখে, এটা লেখে সে লেখে, পণ্ডিত আর কি বিষয় আর কি। তো বলতেছে এরপরে যে দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট। তো তারা কি করলো, তারা বিভিন্ন পাঠ্যের একাধিক কপি তৈরি করেছিলেন। অর্থাৎ এই যে পাখিটাকে যে শিখাবে না, একটা বই তো লাগবে তাই না, পাঠ্যপুস্তক একটা বই লাগবে, তো বিভিন্ন রকম বই তৈরি করতেছিলেন আর কি। এরপরে আনটিল দেয়ার ওয়াজ এ ভার্টিবল মাউন্টেন, যতক্ষণ পর্যন্ত না পর্বত সমান হয়ে যায়। আসলে এই যে লাইনটা বলছে, এই লাইনটার মিনিংটা খুবই কষ্টকর বা চ্যালেঞ্জিং। তারা আর কি এটা বলতেছে, আমার যতটুকু মনে হয় এখানে বিষয়টা এরকম যে যারা লেখক মানে বই লেখে, মানে পাঠ্য লেখে, তো তারা এমন ভাবে বইগুলো লিখতেছে যেই বইগুলো যতক্ষণ না পর্যন্ত অনেক অনেক ইনফরমেশন সমৃদ্ধ হয়। পর্বত সমান মানে কি, পাহাড়ের সমান। আসলে একটা বই লিখতে লিখতে তো পাহাড়ের সমান বানানো যাবে না, এটা হচ্ছে রূপকর্থে ব্যবহার করা হচ্ছে। তো এখানে আসলে রাজার যে ভাগ্নেরা ছিল তারা লেখকদেরকে ডেকে বলেছে যে আপনারা একটা বই রচনা করেন, এই ইয়াটাকে শিক্ষিত করতে একটা বই লাগবে, তাকে পড়াইতে হবে, তো একটা বই লাগবে, বই রচনা করেন। তো বই লিখতেছে, তো বইগুলো এমনভাবে তৈরি করতেছে যেটা পর্বত সমান হয়, মানে কি বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। কারণ আমরা পড়ছিলাম একটু আগে যে এই তোতা পাখিকে শিক্ষিত করতে অল্প বিদ্যা দিয়ে হবে না, অনেক অনেক বিদ্যা লাগবে। তো সবগুলো বিদ্যার মতোই আমাদের অনেকগুলো বই তৈরি করতে হবে, বই না মানে অনেকগুলো ইনফরমেশন যুক্ত একটা বই তৈরি করতে হবে। তাহলে রূপকর্থে ব্যবহার করা হচ্ছে, তো আসলে এটা এত বড় কিছু না যে এত বড় পাহাড়ের সমান একটা বই রচনা করবে, এমন কিছু না। ব্রাভো এক্সক্লাইমড দোজ হু স ইট, সাবাস, যারা এটি দেখেছিল তারাই বলেছিল চমৎকার করেছে। অর্থাৎ যে যারা আর কি বইটা দেখছে তারা বলছে যে সাব্বাস, এই বইটা অনেক চমৎকার হয়েছে। এরপরে দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এর থেকে বেশি জ্ঞানের আর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই যে তোতা পাখিকে শিক্ষিত করতে যে বইটা রচনা করা হচ্ছে পাহাড় সমতুল্য জ্ঞান দিয়ে, এর যে বাইরে আর কোনো জ্ঞানের প্রয়োজন নেই এই তোতা পাখিকে শিক্ষিত করার জন্য, এই বইটাই যথেষ্ট। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো এতটুকু? স্যার এই যে পড়াশোনার কথা বলতেছে, পড়াশোনা কি আমাদের মতোই পড়াতে চাইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের মতোই তো। এই গল্পটা আসলে এটা হাস্যকর না? হাস্যকরই তো, মানে এই গল্প যে লিখছে রবীন্দ্রনাথ, তিনি যে কোন চিন্তাধারা লিখছে তিনিই ভালো জানে, বুঝছো? এত হাস্যকর বিষয়, যে লেখাপড়া শিখবো আমরা সে লেখাপড়া শিখাবে এখন তোতা পাখিকে। শিক্ষক ডাইকাই না, বই লেখা, সোনার খাঁচা বানায়া, কত কাহিনী কইরা, কত কিছু, বুঝছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা যাও, তো এবার আমরা যাচ্ছি, মোরাল অফ দ্য স্টোরি হইতাছে সবাই ইচ্ছা মতো টাকা কামাইছে, পরে পাখিতে মরে গেছে। মারা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় দুঃখজনক, যত পাখিকে শিক্ষিত করতে যে সবাই এত এত টাকা পেয়েছে, দিন শেষে পাখি মারা গেছে, আমরা গেল সালাও গেল, কোনো লাভ হইল না। এই হচ্ছে বিষয়। যাক, গল্পটা মজার ছিল, তবে এই গল্পটা ইয়াটা কি মানে জ্ঞানহীনের মতো একটা কাজ করা, মানে কি যে একটা জিনিস। মানুষ শিক্ষিত হবে এটা ঠিক আছে লজিক্যালি, পশু পাখিকে শিক্ষিত করতে হবে এমন কোনো কথা আছে? বা এইরকম মানুষ চিন্তা ভাবনা করতে পারে? এর মধ্যে আবার টাকা খরচ করে সোনার গহনা বানায়, সরি স্বর্ণের খাঁচা বানায়, এটা করে সেটা করে, হাবিজাবি কত কাহিনী, এত কিছু করার কোনো প্রয়োজন নেই, এটা হুদাহুদি টাকা নষ্ট। তারপরও রবীন্দ্রনাথের চিন্তাধারায় আসছি, আমি একটা গল্প রচনা করব, সাহিত্য রচনা করব, এটা আমার ইচ্ছা হয়েছে, আমি রচনা করছি, এখন আমরা পড়তেছি বা তোমরা পড়তেছো, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমার মতে কি যে রবীন্দ্রনাথ যে গল্পগুলো লিখছে যেগুলো শিক্ষণীয় সেগুলো আমরা করব, ঠিক আছে, কিন্তু কেমন অনেক থাকবে বা অনেকগুলো সাহিত্য উপন্যাস আছে যেগুলো মনে হয় না হুদাই, শুধু এটার কথা বলছি না, অনেকটা আছে যে মনে হবে যে হুদাই এগুলো রচনা করছে, এগুলো কোনো কাজের না। আর আমার কাছে
সত্যি মানে শিক্ষা দিতে পারবো, শিক্ষিত করতে পারবো। সেটাই তো। আচ্ছা, এখানে একটা কথা বলছে মিথিলা, এই কথাটা পড়ে আসি। তো মিথিলা একটা এসএমএস এ বলতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন শুধু বিল্ডিং আর স্যার ম্যাডামকে এত টাকা দেয় স্কুল কলেজ, এ কোনো ক্লাস হয় না, শুধু সোনার খাঁচার মতো বিল্ডিং তৈরি করেছে টাকা দিয়ে। আসলে ঠিক ব্যবস্থাটা ওরকমই আর কি, বুঝছো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই বিজনেস মানে এই ব্যবসা, সরি, এই শিক্ষাকে বিজনেস ভাবে চিন্তা করে অনেকে অনৈতিক হয়ে অনেক কিছু করতেছে। স্যার হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম, জয়েন করছো রত্না। তো যেটা বলতেছিলাম আর কি, আমার এখন যেটা মনে হয় এই যে তোমাদের টেক্সট বুকে যে গল্পগুলো দিছে এর মধ্যে শিক্ষণীয় গল্প দিলে বেশি ভালো হয়। আর আমার মতে আমাদের যে ধর্মগ্রন্থ ইসলামের যে ইতিহাসগুলো আছে সেগুলো যুক্ত করলে আরো বেশি ভালো হয়। রবীন্দ্রনাথের গল্প, তাদের তো হচ্ছে কি এই যে তাদের ধর্মগ্রন্থ বা তারা হচ্ছে ওই হিন্দু কালচার, সেখান থেকে তারা আসছে, তো সেখান থেকে তাদের গল্পগুলো যুক্ত করছে, এগুলো তো আমরা পড়ছি। কিন্তু আমাদের এখন প্রয়োজন আমাদের যে ধর্মগ্রন্থ, আমাদের ইসলামিক কালচার, এই কালচারগুলোতে যে সকল ইতিহাস আছে, আরব ইতিহাস, সাহাবিদের ইতিহাস, এগুলো দিয়ে যদি গল্প তৈরি করা হয় ইংরেজি পাঠ্যপুস্তকে, বাংলা পাঠ্যপুস্তকে, সেক্ষেত্রে আমার দেশের শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর হবে। ঠিক আছে, এটা করলে ভালো হয় বেশি। শুধু দেখা যায় হিন্দুদের যে কালচারগুলো আছে সেগুলোই আমাদের বাংলা গদ্যে, তারপর হচ্ছে ইংরেজির মধ্যে বেশি মানে যুক্ত দেখা যায়। স্যার, হ্যাঁ এটা আসলে আমার স্যার, কাছে, কবি লেখক তো বেশি হিন্দুই। কিন্তু কথা হচ্ছে হিন্দু হইলেও আমাদের তো মুসলিম ছিল কবি সাহিত্যিক কাজী নজরুল ইসলাম, তো কাজী নজরুল ইসলামের ইয়াও আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের যেহেতু দেশটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সেই হিসাবে আমাদের পাঠ্য বইটাতে আরব ইতিহাস, ইতিহাস, ইসলামিক কালচারটা বেশি যুক্ত করার প্রয়োজন ছিল পাঠ্য বইতে। বিশেষ করে এই যে আমাদের ইংরেজি, তারপর হচ্ছে বাংলা, যেগুলো আমরা বেশি পড়ি, সবাই ছোটবেলা থেকে পড়ে আসি, সায়েন্স কমার্স আর সবাই পড়ি, তো আমাদের আসলে কালচারটা জানতে হবে। আমরা আসলে ওই হিন্দুদের কালচার পড়তে পড়তে দেখা গেছে আমাদের কালচারের মধ্যে হিন্দুদের অনেক সংমিশ্রণ হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। যেমন দেখো না যে অনেক কালচার হিন্দুদের উদযাপন হয়, এখন দেখা যায় মুসলমানদের সমাজে উদযাপন হচ্ছে। এটা খুবই একটা জঘন্য রকম বিষয়। তো দেখা যায় আমরা শিখতেছি আমাদের শিক্ষা অঙ্গনে হিন্দুদের কালচার নিয়ে আলোচনা করতেছি, তো এগুলো শিখে আমাদের কি লাভ? আমাদের মুসলিম কান্ট্রি যেহেতু, দেশের 90% বা 95% যেহেতু মুসলিম, তো আমাদের পাঠ্যপুস্তক বইগুলোতেও মুসলিমদের কালচার নিয়ে আসা উচিত। হিন্দুদের কালচার থাক, হতে পারে এটা থাকতে পারে, যেমন যে হিন্দুরা তো আছে, তো হিন্দুদের এখানে থাকলেও আছে হয়তো বা দুই একটা রাখুক, কিন্তু আমাদের কালচার যেহেতু আমাদের বেশি মুসলিম কান্ট্রি, তো আমাদেরটা রাখলেই ভালো হয় বেশি। আমাদেরটা রাখতো 80% বা 90%, তাদের রাখতো 10%, তাহলে এটা মানানসই ছিল, বুঝছো। স্যার স্যার, আপনি যখন মানে ইন্টারে ছিলেন তখন কি এই গল্পগুলো ছিল না? এই গল্পগুলো আমাদের সময় ছিল না, এটা নতুন আসছে, কিন্তু আমাদের সময় যে গল্পগুলো ছিল সেগুলো সবগুলো ছিল হিন্দুদের ঐতিহাসিক ইতিহাস, হাবিজাবি, এই সেই কত কিছু। আমাদের মুসলিম ইয়াটা ছিল খুবই কম। এখন এটা নিয়ে আন্দোলন করতে হবে। স্যার আমাদের কলেজে একই কাজ করছে, আমরা পড়বো নাকি আহ, পার পারবো নাকি পারবো না, বা সম্ভব কিনতে দেখেন। আরে কিছু বুঝলাম না, আসলে একটু ভয়েসে বললে ভালো। যে ভয়েসে বলার প্রয়োজন নেই, বলছো খুব শোনাম। এখন হচ্ছে আমাদের সময় যে ইয়াগুলো ছিল, প্যাসেজ বা গল্পগুলো ছিল, সেগুলো ছিল এরকমই একটু এদিক সেদিক। এই গল্পটা নতুন আসে তোমাদের বইতে। যাক, আমাদের পড়তে হবে, পড়ার কাজ হ্যাঁ, আমাদের কলেজে এখন সেমই কাজ করছে, যে আমাদের প্রথম থেকে বলে আসছে যে সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার একসাথে পরীক্ষা হবে। এখন ফার্স্ট পেপার আলাদা করে দিছে, আমরা দুইটা একসাথে পড়ছি প্রথম থেকে, তো 2-3 মাস হচ্ছে যে আমরা মানে পড়াশোনা করছি। এখন আবার মাত্র হচ্ছে 1 মাসে না 15 দিন আগে আমাদের বলতেছে যে না ফার্স্ট পেপার হ্যাঁ, শুধু ফার্স্ট পরীক্ষা হবে। হ্যাঁ। এখন আমাদের 5 অধ্যায় করে দিয়ে রাখছে, আমাদের মাত্র 2-3টা অধ্যায় করে শেষ হয়েছে, যেহেতু আমরা 2টা করে পড়ছি। এখন ওনাদের দেখার সময়ই নেই যে আমরা মানে পারবো কিনা পারবো না, সম্ভব কিনা আদেও। ওনারা শুধু গিলাচ্ছে। এখন শোনো, এখন কথা হচ্ছে যে তারা তাদের মতো প্রেশার দেখ, তোমরা তোমাদের মধ্যে যতটুকু পারো ততটুকু পড়ো। এটা প্রেশার নিও না, প্যারা নিও না, কারণ আমাদের পক্ষে পসিবল হলে আমরা পড়বো সব, পসিবল না হলে পড়বো না। এই পরীক্ষায় তেমন কিছুই না, এই পরীক্ষা অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কিছু। জাস্ট অংশগ্রহণ করবা, আর কিছু না। প্রেজেন্ট থাকবা, পরীক্ষা আল্লাহর নামে যা মজা তা লিখে আসবা, অবশ্যই লজিক্যাল লিখবা, ইললজিক্যাল লিখবা না। তবে এই পরীক্ষা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কাজ নেই। কলেজের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে কোনো প্যারা নাই, উপস্থিত থাকাটাই মেন।
সিরিয়াসলি বলতেছি, কলেজের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে কোনো প্যারা নেই, উপস্থিত থাকাটাই মেন, তবে বার্ষিক পরীক্ষাটা মেন, এটা দিয়ে পাশ করে সেকেন্ড ইয়ারে উঠতে হয়, এটা হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ফার্স্ট বারই পড়ছি, হ্যাঁ যাই হোক ফার্স্ট বারে পরীক্ষা হবে, বা অনেক কলেজে একসাথে হয়, মিলা জিলা হয়, যাকে আমরা পরে আসি, হ্যাঁ অনেক কথা বললাম। তো যেখানে ছিলাম আর কি, তো বলতেছে দ্য স্ক্রাইবস লোডেড, আমাদের কলেজে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা হবে। হ্যাঁ হ্যাঁ অনেক কলেজে হবে, মিলেছিল। আর যাই হোক আমরা এখন পরে আসি। দ্য scribes loaded their weights onto blocks, কিছু একটা আসলে উচ্চারণটা আমি পাই না, বুঝছো? ওকে, আচ্ছা আমি যাই, পড়া যাই, খেয়াল করো। তো বলতেছে লেখকরা বলদ বোঝাই করে তাদের মজুরি নিল। এখন বলদ বোঝাই মানে হচ্ছে একটা থলির মতো হবে আর কি, যেটার মাধ্যমে তারা আর কি মজুরিটা গ্রহণ করলো। এবং ম্যারিলি হ্যান্ডেড হোম, এবং ফুর্তিতে অন্যদের সাথে বাড়িতে দিকে রওনা দিল। মানে এই গল্পের পেছনে যার যেই কাজ শেষ, মজুরি পাইছে বাসায় দৌড়, বুঝছো? এই গল্পটার মধ্যে যেটা বিষয় কি, এই তোতা পাখিকে শিক্ষিত করতে যার যেই কাজ ছিল সেই কাজ করার পরে পারিশ্রমিক পাইছে, কোনো এদিক সেদিক তাকার নাই, ডাইরেক্ট বাসা। কথা বুঝছো? কথা বল একটু। আচ্ছা জি স্যার। এটাই আর কি। এরপরে দেখো পরবর্তী, দে উড, হ্যাঁ দে উড নেভার, হ্যাঁ নেভার এগেইন ওয়েন্ট ফর এনিথিং, তারা আর কখনোই কিছু চাইবে না। মানে কি, যারা পাইছে তারা কি আর ফিরে আসবে? পাখির খাওয়ার প্রতি কোনো খোঁজ নেই, হ্যাঁ আসলে শিক্ষিত করার প্রতি খোঁজ ছিল। আচ্ছা এরপরে নেক্সট পরবর্তী, দ্য নিফোস ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস, ভাগ্নেরা সর্বদা ব্যস্ত ছিল ব্যয়বহুল খাঁচার দেখাশোনা করতে। মানে যে ভাগ্নিদের দায়িত্ব ছিল যে পাখিটাকে শিক্ষিত করবা, তোমাদের দায়িত্ব দিলাম, তো তারা আর কি পাখির খাঁচার দায়িত্ব নিছে শিক্ষিত করার পাখিটার। কারণ কি খাঁচাটা রাজকীয় খাঁচা, স্বর্ণের খাঁচা, কোনো যত্ন কমতি হতে হবে না, যত্ন নিতে হবে ভালো করে, এটা আর কি। তো ভাগ্নিরা সবসময় ব্যস্ত ছিল ব্যয়বহুল খাঁচার দেখাশোনা করতে। এরপরে রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, মেরামতের কাজ সবসময় চলমান ছিল। মানে কি স্বর্ণকার অনেক করছিল, সুন্দরভাবে করতেছিল, রচনা করতেছিল, মেরামত করতেছিল, সবসময় চলমান ছিল। এনি ওয়ান হু স দ্য ইনলেস ডাস্টিং উইপিং অ্যান্ড, ওয়ালাইকুম সালাম সঞ্জিতা জয়েন করছো, পুলসিং হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, যে কেউ অবিরাম ধুলো ঝাড়া, মুছে ফেলা এবং পালিশ করার দৃশ্য দেখতেছিল, এবং সেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে সেখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মানে কি এখানে আমার সোনার খাঁচায় কতক্ষণ পর বা ময়লা পড়ে, কেউ পরিষ্কার করে, ধুলা পরে, ঝাড়ু দেয়, তো সবাই কিন্তু এই কথাই বলতেছে যে হ্যাঁ এই সোনার খাঁচাটা অনেক দামি, এটার উন্নতি হচ্ছে। মানে কি এটার মানে কি বলা যায়, আচ্ছা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে গল্প কিছু মিলে যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক, অনেকটাই মিলে যাচ্ছে এটার সাথে। যাক সেই ক্ষেত্রে আমাদের উপকার হবে এটা পড়ে আর কি। আচ্ছা এবার দেখো লাস্ট, এ লার্জ মেইনটেন্স ক্রো ওয়াজ নিডেড, একটি বড় রক্ষণাবেক্ষণ দল প্রয়োজন ছিল। অ্যান্ড মোরো পার্সোনাল টু সুপারভাইজ দেম, তো বলেছে এবং তাদের তত্ত্বাবধানের জন্য আরো কর্মী দরকার ছিল। একে তো সোনার খাঁচা রক্ষণাবেক্ষণ করার জন্য তোমার দরকার ছিল রক্ষণাবেক্ষণের কয়েকটা মানুষ, সেই মানুষদের তত্ত্বাবধান করতে আরো কয়েকজন মানুষ দরকার। মানে কি একটা অবস্থা। এটা হচ্ছে প্রথম ইউনিট 1 এর প্রথম প্যাসেজ। আচ্ছা এরপরে, দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, হ্যাঁ তোতা পাখির, তো তারা সকলে যথেষ্ট পরিমাণ মাসিক বেতন পাচ্ছিল বা পেয়েছিল। এ বলতেছে যে হুইচ দে সেভড ইন দেয়ার ওন ডেড চেস্ট, যা তারা তাদের কঠোর সিন্ধুকে সঞ্চয় করেছিল। মানে এই পাখিটার পেছনে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন পাখিটার পেছনে যারাই পরিশ্রম করছে তারাই টাকা পাইছে, তারা টাকাগুলো সিন্ধুকে সঞ্চয় করছে। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন
কাজী নোট কিছু একটা হবে, সরি ফর মিস্টেক, কমফোর্ট। এমনকি তাদের চাচাতো ভাইয়েরা তাদের সাথে আরামে গদিতে বসবাস করতে এসেছিল। মানে এই যে মানে ভাগ্নেরা যারা আর কি, যেই ভাগ্নেদের দায়িত্ব পড়ছিল, তো সেই ভাগ্নেদের চাচাতো মামাতো যে ভাইগুলো আসছিল তারাও কিন্তু আসছিল এটার সাথে কাজ করতে। তো তারাও কি করছে, খুশিতে আনন্দে এই গদিতে বসছিল আর কি। বুঝতে পারছে ঝাপসা লাগছে হালকা হালকা ইটিসি ইটিসি। তো যাই হোক, এই হচ্ছে মনে করো ঘটনাটার এই অংশ, বুঝছো? তো ঘটনার মধ্যে এই অংশের মধ্যে আমরা দেখলাম যে একটা পাখিকে তোমার শিক্ষিত করতে কত কাহিনী করছে, কত ঘটনা করছে। স্বর্ণকার, তারপর হচ্ছে শিক্ষিত হওয়ার জন্য শিক্ষক, তারপরে বই পুস্তক রচনা, হাবিজাবি অনেক কিছু করছে। তো আসলে এই গল্পটা পড়ে দেখা যায় অনেক ক্ষেত্রে তোমার মনে থাকবে, আবার অনেক ক্ষেত্রে মনে থাকবেও না। যতটুকু মনে থাকবে অতটুকু তুমি মনে রাখার চেষ্টা করবা। এটা আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা, রেসপন্স করো, কথা বলো। শুনতেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি একটা বিষয় তোমাকে বলবো, সেটা হচ্ছে এই যে আমরা প্যাসেজটা পড়তেছি না, এটার আমি যে ইয়াগুলো আছে প্যাসেজের যে ইউনিটগুলো আছে এগুলো আমি তোমাদেরকে দিব নে, তোমরা এখান থেকে দেখে বাকি অংশগুলো পড়ো। আমি তো পড়াবো প্লাস তোমাদেরকে দিব, তোমরা পড়বা, ঠিক আছে? কারণ কি অনেকে আছে বইটা নাই, অনেকের প্রয়োজন, তো আমি যেই প্যাসেজটা পড়াচ্ছি এটা ছবি তুলে দিব, তোমরা এটা পড়ে নিও। হ্যাঁ বলো। আমারও কিছু প্যাসেজের ছবিগুলো লাগতো, আপনি দিয়েন। আচ্ছা, আমি দিদি বোনে, আমি যেটা পড়াচ্ছি সেটাও দিব, আর যা যেটা লাগবে আমাকে বলো, আমি সেখান থেকে ছবি তুলে তোমাকে দিব, তুমি সেটা পড়ে নিও, ঠিক আছে? আর বলি শোনো, আসলে আমাদের মূলত বেসিক যে গ্রামার ক্লাসটা আর্টিকেলে, সেটা আমরা তো বেসিক ক্লাস নিয়েছি, প্র্যাকটিস ক্লাসের অপেক্ষা ছিলাম। তো প্র্যাকটিস ক্লাসে আমরা তেমন নিতে পারি নাই, রেকর্ড আমি সেভ করি।